হ্যালো ডিয়ার ইনভেস্টর্স, আসসালামু আলাইকুম। আমি এমডি শাকাত হোসেন, বিজনেস আইকনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি জানুয়ারি মাসটি শেষ করে ফেলেছি। সো সামনে আমাদের ফেব্রুয়ারি, মার্চ এবং এরপরে এপ্রিল থেকেই আমরা কম বেশি জানি যে ব্যাংকের ডিভিডেন্ডগুলো আসতে শুরু করবে। সো ব্যাংকের ডিভিডেন্ডগুলো আসার পূর্বে সাধারণত ব্যাংকের কিছুটা আমরা মুভমেন্ট এর আগে দেখেছি এবং লক্ষ্য করেছি। সো তারই ধারাবাহিকতায় আমরা ফিল করেছি যে আপনাদের সাথে আমাদের পছন্দের একটি তালিকা বা আমাদের পছন্দের ব্যাংকের যে লিস্টগুলো সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি। তবে একটি বিষয় ক্লিয়ার করে রাখা ভালো যে আমাদের যে পছন্দের তালিকা তার বাইরের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো যে খুব খারাপ অবস্থানে রয়েছে বা খারাপ পজিশনে রয়েছে বিষয়টি কিন্তু এমন নয়। সেই ব্যাংকগুলো অনেক ভালো পজিশনে রয়েছে। আপনারা চাইলে সেই ব্যাংকগুলো আপনাদের মতো করে অ্যানালিসিস করে আপনারা সিদ্ধান্ত মেক করতে পারেন। আর আমরা যেই অ্যানালাইসিসগুলো করেছি, অ্যাজামশন করেছি, এগুলো আমাদের একান্ত নিজস্ব অ্যানালাইসিস। এগুলো আমরা ডাটা কালেক্ট করেছি ডিএসসি ওয়েবসাইট থেকে। এখানে যদি কোনো কারণে কোনো কম বেশি বা কোনো একটু 19-20 হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বিকজ উইদিন শর্ট টাইম উই মেক দিস ভিডিও। সো আপনারা অবশ্যই এই বিষয়টি কনসিডার করবেন। আর হ্যাঁ, এখান থেকে 100% কনফার্ম হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের অ্যানালাইসিস এবং আপনাদের নিজস্ব আইডিয়াকে জেনারেট করার চেষ্টা করবেন, বিকজ উই বিলিভ বিজনেস আইকন ইজ এ নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনারা আপনাদের আইডিয়াটি শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন কমেন্ট করে, এবং আমাদের অ্যানালাইসিসগুলোর সাথে আপনারা একমত না হলে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে জানাবেন, শেয়ার করবেন, যোগাযোগ করবেন। আমাদের অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আমরা ফার্দার ডিসকাস এবং ফার্দার যে কোনো বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের অ্যানালাইসিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা দেখেন যে অ্যানালাইসিসগুলো থেকে কী রেজাল্ট আসছে। Today we are going to make this video on the basis of bank sector, and on behalf of Business Icon we make a short watch list for our investors, and we believe that this video will help our investors to get a safe and healthy return. So আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিব যে আমাদের ওয়াচ লিস্টে কোন ব্যাংকগুলো আমাদের স্থান পেয়েছে। সো যে ব্যাংকগুলো স্থান পেয়েছে তার মধ্যে ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক রয়েছে। সাথে সরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো সবাই পছন্দ করেন, যারা সরিয়া ভিত্তিক ব্যাংক ছাড়া কিনতে পারেন না, তাদের জন্য ইসলামী ব্যাংক এবং আল আরফা ব্যাংক রয়েছে। সো এই ব্যাংকগুলো আমরা একটু বেসিক ধারণাগুলো নিব এবং সাথে টেকনিক্যাল অ্যানালিসিস, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউগুলো একটু দেখে নিব। সো প্রথমে আমরা যাব ডাচ বাংলা ব্যাংকের ক্ষেত্রে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বছরের জন্য একটি প্রসপেক্টিভ ইপিএস আমরা সেট করেছি, টোটাল ইপিএস যেটি আসতে পারে 8 টাকা 50 পয়সা। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত বছর থেকে ইপিএসের একটি পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। আর লাস্ট কোয়ার্টারে আমরা যেই নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখেছি তা ছিল 6 টাকা 27 পয়সা, এবং নেট অ্যাসেট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 54 টাকা 78 পয়সা, এবং লাস্ট ইয়ারে এই স্টকটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 30%। সো এবার আমরা একটু টেকনিক্যাল অ্যানালিসিসটি দেখে নিব। সো ডাচ বাংলা ব্যাংকের যে টেকনিক্যাল ভিউটি আমরা দেখতে পাচ্ছি তা হলো জুলাইয়ের পর থেকে আগস্টের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভলিউমের এঙ্গেজমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এরপর থেকেই একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে একটি নির্দিষ্ট প্রাইস লেভেলের মধ্যে স্টকটি পুরোপুরি অ্যাকুমুলেশন হয়, এবং 2021-এর এই সময়টিতে এসে স্টকটি কিন্তু আপ করে যায়, এবং তার যে রেসিস্ট্যান্স লেভেল রয়েছে 70 টাকা লেভেলে, সেই 70 টাকা লেভেল এসে কিন্তু স্টকটি অবস্থান করছে, এবং এখন পর্যন্ত এই রেসিস্ট্যান্সটি সে ব্রেক করতে পারেনি। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো যে সে এখন পর্যন্ত তার আপ ট্রেন্ডের সুন্দর একটি অবস্থান ধরে রেখেছে, এবং সেই 70 টাকা লেভেলটি ব্রেক করলে সে নতুন একটি অবস্থান তৈরি করতে পারে। এবং প্রিভিয়াস হিস্টোরি যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে 2017, 18, 19 এই সময়টিতে তার একটি অন এভারেজ প্রাইস ছিল 150 টাকা। দ্যাটস মিন এটি সবসময় 150-এর আশপাশ দিয়েই অন এভারেজ ট্রেড হয়েছে, এবং এটির হাইয়েস্ট প্রাইস গিয়েছিল 215 টাকা পর্যন্ত, যেটি আমরা দেখতে পাচ্ছি 2019-এর জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময়টিতে এই স্টকটির সর্বোচ্চ প্রাইস এই সময়টিতে ছিল। সো আমরা অনুমান করতেই পারি যে সামনে যদি ইন্ডেক্সের অবস্থা ভালোর দিকে যায় এবং ব্যাংক সেক্টরের যদি ভালো মুভমেন্ট শুরু হয়, তাহলে আমরা আশা করতে পারি যে এখান থেকে ডাচ বাংলা আবারও তার একটি অবস্থান তৈরি করতে পারবে। এবং আমরা সবাই কম বেশি জানি যে ডাচ বাংলার যে এনপিএল, নন পারফর্মিং লোন, এটির সংখ্যা কিন্তু খুবই কম। সো ডাচ বাংলার জন্য ভালো করা খুব একটি বেশি ডিফিকাল্ট কিছু নয়। সো ডাচ বাংলার পরে আমরা পরবর্তী ব্যাংকে চলে যাব। সেকেন্ড পজিশনে যে ব্যাংকটি নিয়ে আমরা কথা বলবো তা হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের প্রসপেক্টিভ টোটাল ইপিএস যেটি আমরা আশা করছি এই বছর শেষে গিয়ে দাঁড়াবে, সেটি হলো 2 টাকা 70 পয়সা, এবং এটি গত বছর থেকে ইপিএসে একটি নেগেটিভ দেখতে পাচ্ছি আমরা। দ্যাটস মিন গত বছর থেকে এটির আর্নিং কিছুটা কমেছে ইপিএসের।
সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো সেটি রয়েছে 23 টাকা, দ্যাটস মিন ক্যাশ ফ্লো অনেক ভালো রয়েছে। সাথে যেটি দেখতে পাচ্ছি যে নেট অ্যাসেট ভ্যালু যেটি সেটি 33 টাকা, যেটি গত বছরের থেকে এখন কিন্তু ভালো একটি অবস্থান তৈরি করে রেখেছে। এবং লাস্ট ইয়ারের যে ডিভিডেন্ড সেটি ছিল 7.5% ক্যাশ এবং 7.5% স্টক, দ্যাটস মিন 15 টাকার একটি ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যে বিষয়টি দেখব তা হলো এটি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। তার আগে একটি বিষয় বলে রাখা অবশ্যই ভালো, যা আপনাদের অবশ্যই জানা উচিত, যে ব্যাংকের বেশ কিছু সিস্টার কনসার্ন রয়েছে। তার মধ্যে ব্র্যাক ইপিএল বা ব্র্যাকের যেটি আমরা ক্যাপিটাল মার্কেটে লেনদেন হয় সেখান থেকে কিন্তু তারা একটি ভালো আর্নিং জেনারেট করে। যদি মার্কেট ভালোর দিকে যায়, টার্নওভার বাড়লে তাদের প্রফিটও কিন্তু সেখানে বাড়ে। সো ইটস এ প্রসপেক্টিভ ইস্যু ফর ব্র্যাক ব্যাংক। তো চলুন আমরা তার সাথে আরও বেশ কিছু বিষয় আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে নিব, লাইক বিকাশ রয়েছে। সো এই বিষয়গুলো পরে আমরা ডিসকাস করব, তবে আমরা টেকনিক্যাল ভিউগুলো একটু দেখে আসি। লেটস গো। ব্র্যাক ব্যাংকের যদি আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রাইস লেভেলটি দেখি 2017-18 দিকে, তাহলে আমরা দেখতে পারি যে সর্বোচ্চ লেভেলটি টাচ করেছিল 115 টাকা পর্যন্ত। এবং তার সাথে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টিতে 17, 18, 19-এর যদি অ্যাভারেজ প্রাইস আমরা দেখি, তাহলে অ্যাভারেজ প্রাইস ব্র্যাক ব্যাংকের জন্য আমরা 85 আমরা ইজিলি নির্ধারণ করতে পারি। সো 85 আমরা ইজিলি নির্ধারণ করতে পারার সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, তা হলো যে ব্র্যাক ব্যাংকের রিসেন্ট সময়ে আমরা জানতে পেরেছি যে তাদের একটি স্পন্সর বাই রয়েছে, যে স্পন্সর বাইটি রয়েছে 2.5 কোটি শেয়ার। এবং এই 2.5 কোটি শেয়ার লেনদেন হয়েছে, সেই সময়টি হলো অক্টোবরের শেষ সময় পর্যন্ত। অক্টোবরের এই সময়গুলো থেকেই তারা বাইগুলো শুরু করে, জুলাইয়ের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে তাদের বাইগুলো শুরু হয়। এবং অক্টোবরের শেষে এসে তাদের এই বাই ডিক্লারেশনটি মোটামুটি তারা কমপ্লিট করে। সো আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক একটি সুন্দর আপট্রেন্ড ধরে রেখেছে এবং তার হাইয়েস্ট যে প্রাইস লেভেলটি রিসেন্ট সময় টাচ করেছে তা হলো 51। সো এখন আমরা যে বিষয়টি লক্ষ্য করে দেখব যে সামনে ব্যাংকের মুভমেন্ট হলে এই আপট্রেন্ডটি আরও কতটুকু শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে এবং তার প্রিভিয়াস অবস্থানটিতে আবারও সে নিয়ে যেতে সক্ষম হয় কিনা। এবং অন এভারেজ আমরা আশা করতেই পারি যে তার যেই সামনের দিকের রেসিস্ট্যান্স, টপ রেসিস্ট্যান্স, সেটি অ্যাটলিস্ট 88 পর্যন্ত যাওয়া উচিত যদি মার্কেট এখান থেকে টার্নওভার খুব একটি ভালো পজিশন তৈরি করে। সো এটি হলো আমাদের একটি অনুমান। এর পরবর্তী ব্যাংকে আমরা চলে যাই, এর পরবর্তী ব্যাংকের অ্যানালিসিস নিয়ে আমরা একটু আলোচনা করি। লেটস গো। ব্র্যাক ব্যাংকের পরবর্তীতে রয়েছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের আমরা প্রসপেক্টিভ টোটাল ইপিএস যেটি আমরা অনুমান করছি বছর শেষে থাকতে পারে তা হলো 4 টাকা 30 পয়সা, এবং এটি অবশ্যই গত বছরের কোয়ার্টারের থেকে অবশ্যই পজিটিভ। এবং সাথে নেট অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে 96 পয়সা, দ্যাটস মিন নেট অপারেটিং ক্যাশ ফ্লো একটু কিছুটা কম রয়েছে এবং গত বছরের সাথে কম্পেয়ার করলে। এবং নেট অ্যাসেট ভ্যালু যেটি রয়েছে 26 টাকা 96 পয়সা, এটি অবশ্যই গত বছরের থেকে অবশ্যই পজিটিভ। সাথে গত বছর এটি যে ডিভিডেন্ড দিয়েছিল তা ছিল 15% ক্যাশ। তো চলুন এবার আমরা আবারও দেখে নিই যে সিটি ব্যাংকের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কেমন অবস্থানে রয়েছে। লেটস গো। সিটি ব্যাংকের ক্ষেত্রে আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি, সিটি ব্যাংকও একটি সুন্দর আপট্রেন্ডের মধ্যে রয়েছে এবং রিসেন্ট সময়ে যথেষ্ট ভলিউমের এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সাথে যে বিষয়টি লক্ষণীয় তা হলো যে 2018 সালের এটি সর্বোচ্চ প্রাইস গিয়েছিল 2017 শেষের দিকে, যেটি সর্বোচ্চ প্রাইস গিয়েছিল 56 টাকা লেভেল পর্যন্ত। এবং এটির যদি আমরা 17-18 দিকে অ্যাভারেজ প্রাইস একটু ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাই স্টকটি 38-40 টাকা লেভেলে অবস্থান করেছিল অন অ্যাভারেজ। এবং বর্তমান যে সময়টি রয়েছে এবং বর্তমান যে আর্নিংয়ের অবস্থা রয়েছে, সেখান থেকে আমরা আশা করতেই পারি যে সামনে যদি এই স্টকটি বা এই সেক্টরটি যদি ভালো করে যায়, তাহলে সিটি ব্যাংকের যথেষ্ট সুযোগ রয়েছে এখান থেকে ভালো একটি অবস্থান তৈরি করার জন্য। এবং সিটি ব্যাংকের ক্যাপিটাল এবং সিটি ব্রোকারেজ যা রয়েছে সেখান থেকেও কিন্তু একটু ভালো আর্নিং আমরা আশা করতে পারি, বিকজ অফ সামনে আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেট গ্রো করলে তাদের আর্নিংয়েরও একটি ভালো এখানে একটি গ্রোথ আমরা আশা করতেই পারি। সো হোপ ফর দ্য বেস্ট। চলুন আমরা নেক্সট ব্যাংকের বিষয়গুলো একটু জেনে নিই পরবর্তী ব্যাংক নিয়ে। লেটস গো। পরবর্তীতে যেই ব্যাংকটি আমাদের ওয়াচ লিস্টে রয়েছে তা হলো যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের প্রসপেক্টিভ ইপিএস রয়েছে 4 টাকা 30 পয়সা, যেটি এই বছর শেষে আমরা অনুমান করছি। সাথে নেট অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে 16 টাকা, যেটি গত বছরের থেকে অবশ্যই পজিটিভ এবং ইপিএসটিও ছিল পজিটিভ। সাথে যে বিষয়টি আমরা ন্যাপ পার শেয়ার যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি দেখতে পাচ্ছি 27 টাকা, যেটিও গত বছরের সাথে কম্পেয়ার করলে অবশ্যই পজিটিভ। এবং লাস্ট ইয়ারে এটি ডিভিডেন্ড দিয়েছে 15% ক্যাশ, দ্যাটস মিন এখানে আমরা ডিভিডেন্ডের সক্ষমতাও ভালো দেখছি। তো
তো চলুন এই ভালো ইস্যুগুলোর সাথে একটু তার প্রাইস লেভেলটিও দেখে আসি এবং কম্পেয়ার করি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। লেটস গো। যমুনা ব্যাংকের যদি আমরা প্রিভিয়াস হিস্টোরি দেখি তাহলে 17-18 দিকে আমরা দেখতে পাচ্ছি যে অন এভারেজ একটি প্রাইস রয়েছিল যেটি 20 টাকা লেভেলে, এবং বর্তমান প্রাইসটিও রয়েছে 19 টাকা 20 পয়সার লেভেলে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যেটি হলো যে তার একটি সুন্দর আপ ট্রেন্ড, সে মে জুন জুলাই থেকে সুন্দর করে এখন সময় পর্যন্ত কিন্তু সুন্দর একটি আপ ট্রেন্ড মেনটেন করে আসছে এবং প্রাইস লেভেলটি ধরে রেখেছে। পাশাপাশি যে বিষয়টি বলতে হবে তার ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো কিন্তু প্রতিটি ইস্যুই পজিটিভ রয়েছে এবং নাম্বার অফ শেয়ারের সংখ্যা তুলনামূলক একটু কম অ্যাজ এ ব্যাংক সেক্টর হিসেবে। সো এই দিক থেকে অবশ্যই যমুনা ব্যাংকে সামনের দিকে অবস্থান এগিয়ে রাখছে এই ব্যাংকটিকে। সো লেটস গো, আমরা পরবর্তী আরেকটি ব্যাংক নিয়ে আমরা খুব শর্টলি অ্যানালিসিস করি। লেটস গো টু দ্য অ্যানাদার ব্যাংক। সো আমাদের 5 নম্বরে যে ব্যাংকটি রয়েছে পরবর্তী ব্যাংক, সেই ব্যাংকটি রয়েছে আইএফআইসি ব্যাংক। এই আইএফআইসি ব্যাংক নিয়ে নানা রকম বা আমরা গুঞ্জন শুনি, বিকজ বেক্সিমকো গ্রুপের যেহেতু একটি ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সো সেম ম্যানেজমেন্টে আমরা আশা করছি অনেকেই যে আইএফআইসি এখান থেকে একটি ভালো অবস্থান তৈরি করতে পারবে। সো তারই ধারাবাহিকতায় আমরা লাস্ট কিছু সময় ধরে কিন্তু দেখেছি এই স্টকটির ভালো কিছু প্রাইস মুভমেন্ট, যেটি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার সময় দেখতে পাবো। বাট এখানে যে ইপিএসটি রয়েছে সেই ইপিএসটি কিন্তু গত বছরের তুলনায় একটু কম, এবং আমরা যে প্রসপেক্টিভ ইপিএস এখানে ড্র করেছি সেটি হলো 1 টাকা এই বছর শেষে আমরা অনুমান করছি। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটি রয়েছে সেই নেট অপারেটিং ক্যাশ ফ্লোটি পজিটিভ রয়েছে গত বছরের তুলনায়, এটি হলো 3 টাকা 7 পয়সা, এবং ন্যাপ যেটি আমরা ক্যালকুলেট করেছি সেটি হলো 17 টাকা। এবং গত বছর এটি 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে, যেখানে আমরা সবসময় ব্যাংক থেকে ক্যাশ এক্সপেক্ট করি, সেক্ষেত্রে এটি পিছনের দিকে রয়েছে। সো লেটস গো, আমরা একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখে আসি যে আইএফআইসির অবস্থানটি কেমন রয়েছে। লেটস গো। আদার্স ব্যাংকের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই আইএফআইসি ব্যাংকের কিন্তু একটি ভালো কিছু ওয়েব মেনটেন করে কিন্তু ব্যাংকটি আপ ট্রেন্ডে গিয়েছিল, ওয়েব 1, ওয়েব 2 অ্যান্ড ওয়েব 3। এবার ওয়েব 4-এ কিন্তু কারেকশন হচ্ছে এবং কারেকশনটি শেষ করে সে নতুন 5 ওয়েবের জন্য সে নিজেকে রেডি করছে। বাট এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে আদার্স ব্যাংকের সাথে কম্পেয়ার করে সেক্ষেত্রে আইএফআইসি একটি ভালো মুভমেন্ট অলরেডি দিয়ে ফেলেছে। বাট এখন পর্যন্ত যেহেতু ওয়েব প্রিন্সিপালকে মেনটেন করে যাচ্ছে, সো এটিকে আমরা অবশ্যই সম্মান জানাবো। এবং এই ব্যাংকটি যদি আমরা 2017-18 দিকে চিন্তা করি তাহলে এটি অন এভারেজ লেনদেন হয়েছে 20 টাকার উপরে, দ্যাটস মিন 20-22 টাকা আমরা সবসময় এই ব্যাংকটিকে মোস্ট অফ দ্য টাইম দেখেছি। তবে এই স্টকটি সাধারণত স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে তার প্রাইসটি অবমূল্যায়িত হয়েছিল বেশি। সো এখন দেখার বিষয় হচ্ছে যে বেক্সিমকো গ্রুপ যেভাবে মুভ করছে এবং এই স্টকটি রাইটের একটি জটিলতা নিয়ে কিন্তু পার করে এসেছে বিগত সময়। সো এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সামনে কতটুকু কেমন অবস্থান তৈরি করতে পারে সেটি আমরা অবশ্যই অবজার্ভ করব অন দ্য বেসিস অফ দেয়ার মানি ফ্লো অ্যান্ড অন দ্য বেসিস অফ দেয়ার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো আমরা আশা করতেই পারি যে ব্যাংকের যদি ফ্লো এই ধারাবাহিকতা মেনটেন করতে পারে তাহলে এই ব্যাংকটি অবশ্যই 20 টাকা যেতে 20 টাকা যাওয়ার মতো সক্ষমতা রাখে। সো লেটস গো টু দ্য অ্যানাদার ব্যাংক, আমরা অন্য একটি ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করি। লেটস গো। পরবর্তী অবস্থানে যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি হলো ইসলামী ব্যাংক। আমরা কম বেশি সবাই জানি যে শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক আমাদের বাংলাদেশে একটি খুবই পছন্দের ব্যাংক, এবং বাইরের দেশ থেকেও যে কোনো ধরনের এভিডেন্স বা যে কোনো ফান্ড সাধারণত ইসলামী ব্যাংকের থ্রু থেকেই বেশি আসে। সো দ্যাটস ওয়াই লিকুইডিটি ইস্যুতে যদি আমরা চিন্তা করি তাহলে সব থেকে বেশি লিকুইডিটি অ্যাভেলেবেল লিকুইডিটি সে ইসলামী ব্যাংকে কিন্তু সব থেকে হায়েস্ট রয়েছে অ্যাজ এ প্রাইভেট ব্যাংক হিসেবে। এবং এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ইপিএস একটি ভালো গ্রোথ, তার প্রসপেক্টিভ ইপিএস 2020-এর শেষ পর্যন্ত আমরা আশা করছি যে 3 টাকা 20 পয়সা পর্যন্ত থাকতে পারে। সাথে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ, যেটি আমরা অলরেডি বলেছি যে তাদের ক্যাশ ফ্লো অনেক বেশি রয়েছে 60 টাকা, যেটি আদার্স প্রাইভেট ব্যাংকের মধ্যে আমরা কম বেশি বলতে পারি হাইয়েস্ট। সাথে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ন্যাব 38 টাকা রয়েছে, সেখানেও একটি ন্যাবেও কিন্তু ভালো গ্রোথ রয়েছে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার। সাথে 10% ক্যাশ দিয়েছিল সে লাস্ট ইয়ারে। এবার আমরা দেখে নিব টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে ইসলামী ব্যাংক কেমন পজিশনে রয়েছে। লেটস গো। ইসলামী ব্যাংকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হলো 2020 সালের পরবর্তীতে এটি একটি ভালো ভলিউম কিছু পেয়েছে, যেগুলোকে আমরা মাদার ভলিউম বলি, এবং তার পরবর্তী সময় থেকে এটি একটি সুন্দর আপ ট্রেন্ডের মধ্যে এখন পর্যন্ত নিজেকে ধরে রেখেছে। সো আমরা আশা করতেই পারি যে বিগত সময়গুলোতে ইসলামী ব্যাংকের যে অবস্থানগুলো ছিল সেই অবস্থানগুলো ছিল 37 টাকা 38 টাকা এই পজিশনগুলোতে। সো এই পজিশনগুলোতে সামনে যদি ব্যাংক ভালো করে তাহলে এই অবস্থানগুলো অতিক্রম করতে খুব বেশি একটি সময় লাগার কথা নয়, যেহেতু তার ধারাবাহিকভাবে ইপিএস সহ আদার্স বিষয়গুলোতে গ্রোথ রয়েছে। এবং রিসেন্ট সময়েও যদি আমরা দেখি, রিসেন্ট সময় কিন্তু ছোট ছোট করে ভলিউম নিয়ে আবারও সেই অবস্থানগুলো তৈরি করে আবারও কিন্তু একটি আপার হাই তৈরি করছে, এবং বিগত সময়ের রেসিস্টেন্সটিকে কিন্তু সে ব্রেক করেছে 27 টাকা লেভেলটি। এখন দেখার বিষয় হচ্ছে যে তার সামনের দিকের যে শক্তিশালী রেসিস্টেন্সগুলো সেই অবস্থানগুলোতে গিয়ে সে কী ধরনের আচরণ করে।
ফর এক্সাম্পল 37 টাকা লেভেলগুলো। সো আমরা দেখব সামনে কী ধরনের এই অবস্থান তৈরি করতে পারে ইসলামী ব্যাংক, তার পরবর্তীতে আমরা দেখে নিব আমাদের পরবর্তী যে ব্যাংকগুলো। সো লেটস গো টু দ্য অ্যানাদার ব্যাংক, আমরা পরবর্তী ব্যাংকে চলে যাই। শরিয়া ভিত্তিক আরেকটি ব্যাংক রয়েছে আল আরাফা ব্যাংক, এবং আল আরাফা ব্যাংকের একটি বিষয় সব থেকে বেশি আকর্ষণীয়, তা হলো ইপিএস এর গ্রোথ। গত বছরের সাথে কম্পেয়ার করলে এই বছর আল আরাফা ব্যাংক সব থেকে ভালো ইপিএস এর গ্রোথ মেনটেন করে আসছে, এবং আমরা কম্পেয়ার করলে দেখতে পাই এখানে ইপিএস এর গ্রোথ হিউজ। 1 টাকা 80 পয়সা রয়েছে প্রসপেক্টিভ ইপিএস এই বছর শেষে, এবং এখানে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ইপিএস এর গ্রোথ থাকলেও তাদের হাতে ক্যাশ ফ্লো খুবই কম। ক্যাশ ফ্লো রয়েছে অনলি 4 টাকা, যেটি গত বছরের সাথে কম্পেয়ার করলে নেগেটিভ। সাথে ন্যাব আমরা দেখতে পাচ্ছি ন্যাবের একটি ভালো পরিবর্তন, এবং পরবর্তী পরিবর্তনটি পজিটিভ 21 টাকা 18 পয়সা। এবং আমরা যে ডিভিডেন্ডটি দেখতে পাচ্ছি তা 13% ক্যাশ ডিভিডেন্ড লাস্ট ইয়ারে। সো এবার আমরা দেখে নিব যে ভালো ইপিএস এর সাথে তাদের বেশ কিছু ভালো পরিবর্তন রয়েছে, এবং এই শরিয়া ভিত্তিক ব্যাংকটি টেকনিক্যাল অবস্থান থেকে কেমন অবস্থানে রয়েছে। লেটস গো। আল আরাফা ব্যাংকের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি তা হলো এখানে কোনো ম্যাসিভ লেভেলের ভলিউম তৈরি না করলেও আমরা সুন্দর একটি ভালো আপট্রেন্ড চোখে দেখতে পাচ্ছি, এবং এই আপট্রেন্ডটি তৈরি করেছে সে মে জুন জুলাইয়ের পর থেকে, সে কন্টিনিউ একটি আপট্রেন্ড মেনটেন করে যাচ্ছে, এবং এখন ছোট্ট ছোট্ট ভলিউমেও কিন্তু স্টকটি ভালো একটি অবস্থান এবং তার প্রাইস লেভেলটিকে ধরে রাখতে সক্ষম হচ্ছে। এবং এই গ্রোথটি আমরা দেখতে পেয়েছি তার আর্নিংয়ের ভালো একটি গ্রোথের পরবর্তী সময় থেকে। সো এই ধারাবাহিকতাটা সে মেনটেন করে গেলে আমরা দেখতেই পাই যে 2018, 19 বা 17 শেষ অবধি স্টকটি মোটামুটি অন অ্যাভারেজ 25 টাকা লেভেল কিন্তু রাখতো। সো আমরা আশা করতেই পারি তার ইপিএস যদি সে কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ারের থেকে যদি ভালো মেনটেন করে আসতে পারে, এবং যেহেতু সে ভালো ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্স করছে, সো আমরা আশা করতেই পারি এই স্টকটি তার এই অবস্থানকে অতিক্রম করে আরও একটি ভালো অবস্থানের দিকে চলে যাবে ইনশাল্লাহ, আমরা এটি আশা করতে পারি। সো দিস অল অ্যাবাউট আওয়ার সিলেক্টেড আওয়ার ওয়াচ লিস্ট। যেই ওয়াচ লিস্টটি আপনারা আমাদের পছন্দ অনুসারে আপনারা ফলো করতে পারেন, এবং আমাদের পছন্দকেই ফলো করতে হবে, নট নেসেসারি আপনারা আপনাদের পছন্দকেও আপনারা অগ্রাধিকার দিতে পারেন। আরও অনেকগুলো ব্যাংক রয়েছে, সেই ব্যাংকগুলো ভালো অবস্থান অবশ্যই ধরে রাখছে, বাট আমরা চেষ্টা করেছি যেই স্টকগুলোতে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ বা টেকনিক্যাল সাইড থেকে এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে সেই স্টকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা ফেসবুক পেজে অ্যাড হতে পারেননি, তারা বিজনেস আইকন লিখে আপনারা সার্চ করতে পারেন ইউটিউবে এবং ফেসবুক পেজে। সেখানে আমরা নিয়মিত আমাদের আপডেটগুলো জানাই, মার্কেট আপডেট সহ নানা রকম নিউজগুলো আমরা পাবলিশ করার চেষ্টা করি, যেগুলো দেখে আপনারা অবশ্যই আপনাদের ডিসিশনগুলো ভালো মতো মেক করতে পারেন, এবং আপনাদের ডিসিশনগুলো ইজিলি আপনারা টেক করতে পারেন। সো হোপ ফর দ্য বেস্ট। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।